সপ্তাহ না পেরোতেই ভাঙনের সুর জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে পদত্যাগ করেছেন দলটির দুই যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং উত্তরাঞ্চলের এক সংগঠক। পদত্যাগের হিড়িক চলছে নব্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দলটির মধ্যে। আপনারা জানেন, বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক প্রতিষ্ঠিত নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি থেকে জাতীয় নাগরিক পার্টি, এই জাতীয় নাগরিক পার্টির গত কয়েকদিন আগে অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো, আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে। আত্মপ্রকাশের পর থেকেই আলোচনা সমালোচনায় জর্জরিত এই সংগঠনটি, কিন্তু নতুন এই সংগঠনটির মনে হচ্ছে যেন সমালোচনার ভার পিছু হটছে না, তাদের গায়ের সাথে লেগেই যাচ্ছে। আর সেই সমালোচনাটি তৈরি হয়েছে এখন আবার তাদের এক সপ্তাহ ঘুরতে না ঘুরতেই তাদের দলের পক্ষ থেকে 3 জন সিনিয়র নেতা ইতিমধ্যেই পদত্যাগপত্র জমা দিয়ে তারা এই দল থেকে চলে গিয়েছেন। তার মানে কি, এই যে দলটা গঠন করা হলো ফেব্রুয়ারি মাসে, এই টাইম থেকে শুরু করে এই অক্টোবর মাস পর্যন্ত তাদের বিভিন্ন অ্যাক্টের মাধ্যমে তারা কি ইনডিরেক্ট প্রচারণা চালানোর কাছে ব্যবহার করতে পারে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করব, দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, ছাত্রদের নতুন দলের সপ্তাহ ঘুরতেই 3 নেতার পদত্যাগ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, জাতীয় নাগরিক পার্টি নতুন গঠন করা রাজনৈতিক দল, ছাত্র প্রতিনিধি দ্বারা নেতৃত্ব এই রাজনৈতিক দলে 3 নেতা পদত্যাগ করেছে। এক সপ্তাহ না হতেই হঠাৎ করে কেন জাতীয় নাগরিক পার্টি থেকে 3 নেতা পদত্যাগ করলো, এটি নিয়ে রাজনৈতিক অঙ্গন জুড়ে বেশ সমালোচনা হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, হঠাৎ করেই এই দল থেকে নেতাকর্মীদের পদত্যাগ এখন চিন্তার ভাঁজ পড়েছে নেতাকর্মীদের মধ্যে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভেঙে গেল কি তাহলে নাহিদ হাসনাত আব্দুল্লাহদের দল? কেনই বা পদত্যাগের হিড়িক? চলুন কথা না বাড়িয়ে, সত্যিকার অর্থে কি ভেঙে যাচ্ছে ছাত্রদের এই দল জাতীয় নাগরিক পার্টি? এই বিষয়টি নিয়ে আমরা কয়েকটা প্রতিবেদন দেখি, ডক্টর ফয়জুল হকের মুখ থেকে একটি বিশ্লেষণ শুনবো, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন আপনারা আমাদের পুরো ভিডিওটি শুনে। সপ্তাহ না পেরোতেই ভাঙনের সুর জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে পদত্যাগ করেছেন দলটির দুই যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং উত্তরাঞ্চলের এক সংগঠক। পদত্যাগ করার নেতারা নিউজ 24-কে জানান, পদবি নয়, জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হবে না জেনেই দল ছেড়েছেন। তবে 3 নেতার পদত্যাগে দলে প্রভাব পড়বে না বলছে এনসিপি। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, শুরুতেই পদত্যাগ দলটির জন্য বড় ধাক্কা। মাজহারুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। নতুন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্তের অঙ্গীকারে 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দল গঠনের পর ব্যস্ত সময় পার করছেন দলের কেন্দ্রীয় নেতারা যখন দলের পরিধি বাড়াতে নানা পরিকল্পনা সাজাতে ব্যস্ত, ঠিক তখনই ব্যক্তিগত কারণ দেখে পদত্যাগ করেছেন 3 নেতা। জানিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। এর আগে নতুন এই দলে যোগ দেননি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক 2 সভাপতি আলী আহসান জুনায়েদ এবং রাফে সালমান রিফাত। 3 নেতার পদত্যাগ নিয়ে রাজনীতিতে চলছে নানা আলোচনা সমালোচনা। সদ্য পদত্যাগ করা এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আবু হানিফের মুখোমুখি নিউজ 24। কেন পদত্যাগ করেছেন এমন প্রশ্নে তিনি জানান, পদবি নয়, যে প্রত্যাশা নিয়ে নতুন দলে যোগ দিয়েছিলেন তা পূরণ হবে না জেনেই পদত্যাগ করেছেন। বিগত সময়ে যারা ফ্যাসিলিটির বিরুদ্ধে ভূমিকা পালন করছিল তাদের সহ এবং 24-এ যারা গণঅভ্যুত্থানের অন্যতম নেতৃত্ব ছিল তাদেরকে একসাথে করে এই তরুণদেরকে ঐক্যবদ্ধ করে ভালো একটি প্ল্যাটফর্ম গড়ে তোলা সম্ভব এবং সেই দৃষ্টিকোণ থেকে মূলত সেখানে যাওয়া, তরুণদেরকে যদি ঐক্যবদ্ধ করতে পারি তাহলে দেশের জন্য এবং এই দেশের মানুষের জন্য আরো বেশি ভালো হয়। মূলত সেই দৃষ্টিকোণ থেকে আমি আমার পূর্বের সময়ের গণঅধিকার পরিষদে ফিরে আসা। দলের 3 নেতার পদত্যাগের বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবদিন শিশির জানান, তারা কেন চলে গেলেন সে বিষয়ে তারাই ভালো বলতে পারবেন, তবে তাদের চলে যাওয়া দলে কোনো প্রভাব পড়বে না। আসা যাওয়া এই যে দরজা, আমরা এই দরজা কখনোই বন্ধ করবো না, কাউকে জোর জবরদস্তি করবো না। আমরা মনে করি ব্যক্তি তার স্বাধীন ইচ্ছায় তার মত প্রকাশ করবেন, রাজনীতি অংশগ্রহণ করবেন। 2-1 ব্যক্তি চলে যাওয়াতে একটা দলের বিশাল একটা দলের কিছু হবে আমরা তা মনে করি না। বৃহত্তর পরিসর আত্মপ্রকাশের আগে এনসিপির 3 নেতার পদত্যাগ মাঠ পর্যায়ে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে শঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের। যারা এই সম্প্রতি পদত্যাগ করে চলে আসছেন তারা দলের গুরুত্বপূর্ণ পদ পেয়েছিলেন, সেখান থেকে চলে আসছেন। ফলে যেভাবেই ব্যাখ্যা করা হোক না কেন, এই বার্তাটা কিন্তু খুব ইতিবাচক বলে এই দলের জন্য হচ্ছে না, এবং এটা যে তারা একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে পড়ে গেছেন সেটাই কিন্তু
মনে হচ্ছে। পদত্যাগকারী নেতারা পূর্বে গণ অধিকার পরিষদের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। চাওয়া পাওয়ার হিসাব মিলিয়ে ভবিষ্যতে আরো কোনো নেতা পদত্যাগ করবে কিনা আছে এমন প্রশ্ন। পদত্যাগের হিড়িক চলছে নব্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দলটির মধ্যে। আপনারা জানেন বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক প্রতিষ্ঠিত নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি থেকে জাতীয় নাগরিক পার্টি, এই জাতীয় নাগরিক পার্টির গত কয়েকদিন আগে অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো, আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে। আত্মপ্রকাশের পর থেকেই আলোচনা সমালোচনায় জর্জরিত এই সংগঠনটি। স্বভাবতই বাংলাদেশে যে কোনো কার্যক্রম শুরু করলে সমালোচনা আলোচনা থাকবেই, সে ভালো কাজ করলেও থাকবে, মন্দ কাজ করলেও থাকবে। কিন্তু নতুন এই সংগঠনটির মনে হচ্ছে যেন সমালোচনার ভার পিছু হটছে না, তাদের গায়ের সাথে লেগেই যাচ্ছে। আর সেই সমালোচনাটি তৈরি হয়েছে এখন আবার তাদের এক সপ্তাহ ঘুরতে না ঘুরতেই তাদের দলের পক্ষ থেকে 3 জন সিনিয়র নেতা ইতিমধ্যেই পদত্যাগপত্র জমা দিয়ে তারা এই দল থেকে চলে গিয়েছেন। জাতীয় নাগরিক পার্টির যে অভিষেক অনুষ্ঠানটি আমরা দেখলাম, তাদের যে আত্মপ্রকাশ অনুষ্ঠানটি দেখলাম, সেই আত্মপ্রকাশ অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ছাত্র জনতা এখানে অংশগ্রহণ করেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। ছাত্রদের প্রতি স্বভাবতই বাংলাদেশের সাধারণ নাগরিকদের উচ্চমানের একটি আশা আকাঙ্ক্ষা রয়েছে যে ছাত্ররা বাংলাদেশের জুলাই বিপ্লবে যেভাবে আমাদেরকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, দেশকে এগিয়ে নিতে যেভাবে তারা প্রচেষ্টা করেছে, সেই প্রচেষ্টা অব্যাহত রেখে আগামীর বাংলাদেশ গঠনেও তারা ভূমিকা পালন করবে। কিন্তু হঠাৎ করে কি এমন ঘটলো, কি এমন হচ্ছে দলটির মধ্যে যে দলের মধ্যে পদত্যাগের হিড়িক বইছে? মাত্র 1 সপ্তাহ হলো না দলটি গঠন হয়েছে, তার মধ্যেই এটা নিয়ে আসলে এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনা যেমন হচ্ছে, সমালোচনা হচ্ছে। এই জায়গা থেকেই আজকে আমি আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার কাছে মনে হচ্ছে যেই সকল নেতাকর্মীরা এই দলের ভিতরে ঢুকেছেন এবং আবার বের হচ্ছেন, এরা প্রত্যেকেই কিন্তু বাংলাদেশের আগামীর স্বপ্ন বাস্তবায়নের কারিগর। বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলন যখন শুরু হয়, সেই আন্দোলনের সময় যারা নেতৃত্ব দিয়েছেন, বিভিন্ন দলের সংগঠনের পিছন থেকে সামনে থেকে গোপনে প্রকাশ্যে যারাই অংশগ্রহণ করেছেন, সবাই কিন্তু দেশপ্রেমিক, সবাই চায় বাংলাদেশকে সুন্দরভাবে বিনির্মাণ করতে। বাংলাদেশের ছাত্র জনতার এই আন্দোলনকে যখন তুঙ্গে উঠেছে, তখন এদেশের রাজনৈতিক সংগঠনগুলো তাদেরকে ব্যাকআপ দিয়েছে, পিছনে বাতাস দিয়েছে। এবং কেউ কেউ মনে করে বাংলাদেশের এই ছাত্রদের যে নেতৃত্বে গঠিত আন্দোলন, এবং আমিও মনে করি, কেউ কেউ না, আমিও মনে করি এদের মধ্যে সিংহভাগই হয়তো বাংলাদেশে যেই দলটিকে শেখ হাসিনা নিষিদ্ধ করেছিল, সেই বাংলাদেশ জামাত ইসলাম, যাদেরকে সম্ভবত 1 তারিখ বা 2 তারিখে নিষিদ্ধ করেছে, আর 5 তারিখে গিয়ে শেখ হাসিনার পতন হয়েছে, সেই সংগঠনের নেতাকর্মীরা এই আন্দোলনের সময় পিছন থেকে ব্যাকআপ দিয়েছে, কৌশলে নেতৃত্ব দিয়েছে ভিন্ন আঙ্গিকে, কিন্তু তারা সেটা সামনে প্রকাশ করেনি। এটা এখন আওয়ামী লীগও স্বীকার করে, ছাত্র জনতাও স্বীকার করে, বিভিন্ন সংস্থাও স্বীকার করে। কিন্তু এর বাহিরে বড় যে শক্তিটি কাজ করেছে সেটা হচ্ছে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল, যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারপরে বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এরপরে গণ অধিকার পরিষদের নুরু ভাইয়ের নেতৃত্বে একদল মেধাবী শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছে। এক বাক্যে এই আন্দোলনটি ছিল সামষ্টিক। কিন্তু এই আন্দোলনে যখন যারা যাদেরকে সহযোগিতা করেছে, তারা যখন অনুভব করেছে যে এই সংগঠনটি হয়তো বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধ, জাতীয়তাবাদী মূল্যবোধ, এদেশের সভ্যতা সংস্কৃতিকে লালন করে সামনের দিকে দল নিরপেক্ষভাবে এগিয়ে যেতে পারে এবং এদেশের মানুষের রাজনীতিতে ভালো ভূমিকা পালন করতে পারে, তখন কিন্তু নির্দলীয় নিরপেক্ষ বহু মানুষ এই দলের পিছনে ব্যাকআপ দেওয়ার জন্য মাঠে নেমেছে। এখনো তারা অনেকে হয়তো স্টিল এই দলটার শুভকামনা করেই যাচ্ছেন। কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই দলের কিছু কিছু নেতাকর্মী তাদের বক্তব্যের মধ্যে স্থিতিশীলতা রাখতে পারেন নাই। তারা যখন বক্তব্য দিচ্ছেন, আজকে এক ধরনের দিয়েছেন, ঠিকই এই বক্তব্য থেকে ইউটার্ন নিয়ে আরেকদিন আরেক ধরনের দিচ্ছেন। এবং এই বক্তব্যগুলোকে যদি আপনি একটু অ্যানালাইজ করেন, তাহলে সেখানে একটু গন্ধ পাওয়া যাবে যে ক্ষমতার স্বাদ কিংবা প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন কিংবা ভিন্ন কিছু, যেটা একেবারে ছোট্ট আকারে দেখা যাচ্ছে, খুব বড় আকারে না। এবং এটাকে আমি দোষেরও বলছি না, যে কোনো অর্গানাইজেশন সে প্রতিষ্ঠিত হবে, তার ব্যক্তি স্বার্থ থাকবে, দেশের স্বার্থ থাকবে, সব থাকবে। কিন্তু যে একটা ক্লিন ইমেজ নিয়ে শুরু করেছিল, সেখানে একটু হলেও তারা ভাটা পড়াতে সক্ষম হয়েছে এই স্বল্প কয়েকদিনের মধ্যেই। মানুষ যেটা চায়, আপনি বাই বর্ন যেভাবে হচ্ছেন সেটাকেই ক্যারি করে এন্ড পর্যন্ত যান। মানুষ যেটা চায়, আপনি যেটা শুরুতে বলেছেন, এখনো সেটা কন্টিনিউ করেন। ফর এক্সাম্পল, আওয়ামী লীগের সময় আপনি কি ভাষায় কথা বলতেন, এখন আপনার একই চরিত্র অন্য কোনো ব্যক্তি যদি অবলম্বন করে, আপনি একই ভাষা ব্যবহার করবেন,
মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করবে। কিন্তু আওয়ামী লীগের সময় যে ভাষা আপনি ব্যবহার করেছেন, এখন আপনি একই অপরাধ ভিন্ন কেউ করলে করবেন না, তার মানে মানুষ বুঝে নিবে যে আপনি কারো না কারো হয়ে এমনভাবে কাজ করছেন যে আপনি কোনো অবস্থাতেই নীতি নৈতিকতার জায়গাটায় নেই। আমি বলছি এই ছাত্র সংগঠনের মাধ্যমে প্রতিষ্ঠিত এই রাজনৈতিক দলটির ভবিষ্যৎ অন্ধকার হবে না, তবে এই রাজনৈতিক দলটার প্রতিষ্ঠা হওয়ার জন্য কিছুটা হলেও নতুন করে আবার তারা বাধার সম্মুখীন হবেন, এবং তার একটা নজির হচ্ছে এই তাদের দল থেকে একসাথে কিছু মানুষের পদত্যাগ। আমি জানি না এই মানুষগুলোর উদ্দেশ্য কি, নিশ্চয়ই তারাও দেশপ্রেমিক, তারা দেশের স্বার্থেই তারা তাদের মনে করেছে এই দলের ভিতরে যে চিন্তা চেতনা আদর্শ নিয়ে তারা ঢুকেছিলেন সেটা হয়তো ফুলফিল হবে না, এবং তারা যেটা চাচ্ছেন সেটা হয়তো কেউ করবে না। তো না করার কারণে তারা আজকের এখান থেকে ভেগে যেতে বাধ্য হয়েছেন, কিংবা এখানে তাদের মতো করে সংগঠনটা প্রতিষ্ঠিত করার মতো মানসিকতার লোক পাননি বিদায় হয়তো বের হয়েছেন, যেটা সামনে আরো পরিষ্কার হবে। আমরা এই সংগঠন প্রতিষ্ঠার আগেই দেখেছি এখানে কিছু ব্র্যাকেট তৈরি করে দেওয়া হয়েছে, যেটা একটি রাজনৈতিক দলের জন্য অত্যন্ত দুঃখজনক। ব্র্যাকেটটা এমন বিএনপি পন্থী কে আছে, জামাতপন্থী কে আছে, শিবিরপন্থী কে আছে, অমুকপন্থী কে আছে। একটা রাজনৈতিক দল যখন এই ব্র্যাকেটের মধ্যে তৈরি হয়ে যায়, তখন সেই রাজনৈতিক দল আর পাখা গজিয়ে দাঁড়াতে পারে না। এবং আবার এটাও লক্ষ্য করেছি, যখন কেউ কেউ এটাকে শিবির ব্যাকগ্রাউন্ড প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে, সেটা আবার না, এটা প্রমাণ করতে গিয়ে ওই জামাত শিবির পন্থী মানুষগুলোকে একটু কোণঠাসা রাখার মানসিকতাও আপনাকে প্রমাণ করে যে আপনি ন্যায়সঙ্গত জায়গায় নেই। তার মানে আমি কি বোঝাতে চাচ্ছি, দল আমি প্রতিষ্ঠিত করেছি, আমার সাথে যারাই থাকবে তারা নৈতিকভাবে রাইট রাখে, সে জামাত হোক, বিএনপি পন্থী হোক, অন্যপন্থী হোক, যেই আমার সাথে কাজ করবে আমার আদর্শ এবং থিমের উপরে ভিত্তি করে আমরা তাকেই গ্রহণ করব, এই মানসিকতা থাকবে, সেখানে কোনো ডিসক্রিমিনেশন থাকবে না। কিন্তু আমরা পত্রপত্রিকায় কিছু কিছু মানুষদেরকে দেখেছি যে যারা বলেছেন যে এই পন্থী দুজন মানুষ যুক্ত হলেন না, এই পন্থী মানুষরা স্থান পেলেন না, এই পন্থীর ভাগটা করে আমার কাছে মনে হচ্ছে এই সংগঠনটি তাদের স্বকীয়তা হারিয়েছে, এবং তার নতুন কিছু খেসারত তাদেরকে আগামীর মাঠে ময়দানে দিতে হবে। বাংলাদেশের রাজনীতিতে আমরা নিশ্চয়ই খেয়াল করেছি 18 সালের সেই কোটা বিরোধী আন্দোলন, উত্তাল রাজপথ, কিন্তু অনেক তরাই উত্তরাই পেরিয়েও রাজনৈতিক সংগঠন গঠন করে একেবারে পূর্ণাঙ্গ সঠিক এবং কঠোরতম জায়গায় কিংবা বাস্তবতার নিরিখে প্রতিষ্ঠিত জায়গায় কেউ এখন পর্যন্ত পৌঁছতে পারেনি, পারছে না। এর অন্যতম কারণ হচ্ছে এদেশের সভ্যতা, সংস্কৃতি, কালচারে এখনো মানুষ আপনাদের নিউ পিপলদেরকে ইজিলি অ্যাকসেপ্ট করার মানসিকতা তাদের তৈরি হয়নি। যদিও আমি নিউ পিপলদেরকে সবসময় সাপোর্ট দিয়ে চলি এবং নতুনদের কাছে আমি আশান্বিত হই, তাদের নেতৃত্বে দেশ গঠন হবে সেটা আমি সবসময় চাই, তারা এগিয়ে আসবে সেটা আমার প্রত্যাশা। কিন্তু সেই প্রত্যাশা পূরণের জন্য যে গ্রাউন্ড দরকার, সেই গ্রাউন্ড এখনো বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত হয়নি। বাংলাদেশের মাটিতে সেই গ্রাউন্ড তৈরি করার জন্য যে আদর্শিক রাজনীতি দরকার, সেটা আমাদের দেশের মানুষ এখনো ক্যারি করতে জানে না, করে না। সে কারণে নতুন রাজনৈতিক দল যারাই আসবে তাদেরকে কারো না কারো বাতাস নিয়েই থাকতে হবে, এবং সে বাতাসটা তো স্পষ্ট। এদেশের রাজনীতিতে মেরুকরণ আছে, ডানপন্থী রাজনীতি, বামপন্থী রাজনীতি, এবং এই ডানপন্থী রাজনীতিবিদ বলতে যাদেরকে বুঝায় তাদের সাথে মানুষের সর্বোচ্চ জনপ্রিয়তা বামপন্থী আওয়ামী লীগের নেতৃত্বে যারা আছেন। যদিও আওয়ামী লীগ দাবি করে তারা ডানপন্থী বলকিরি কেউ একজন, কিন্তু এদেশের জনগণ তাদেরকে ডানপন্থী মনে করে না, তাদেরকে বামপন্থী রাজনৈতিক সংগঠনেরই গুরু ঠাকুর হিসেবেই সবাই সম্বোধন করে। তাহলে দুইটা প্যাটার্নে এদেশের রাজনীতি চলে গিয়েছে। একটা হচ্ছে বিএনপি, জামাত, চরমনাই, এই যে ডান ধারার রাজনীতি, এর সাথে আরো নতুন নতুন কিছু ডান ধারার রাজনীতি আছে। আরেকটা হচ্ছে আওয়ামী লীগ, আওয়ামী লীগের সাথে 14 দল 18 দল যারা যারা আছে, এই সকল ছোট ছোট রাজনৈতিক দল, তাদের ধারা। কিন্তু এই দেশে সফল হতে হলে আপনাকে কোন ধারায় যেতে হবে? প্রথম ধারাটাই লাগবে আপনার চিন্তা চেতনায় ডান, আদর্শে ডান, কলবে ডান, মুখে ডান, আপনার বিশ্বাসে আপনি ডান। এবং ডানটা এমন ডান যে এই ডানটা হতে হবে ওই পরিমাণ ডান যে আপনার ডানপন্থী কোনো মানুষ ভিন্ন আদর্শের হলেও তার উপরে জুলুম হবে, অত্যাচার হবে, নির্যাতন হবে, আপনি তাদের এই নির্যাতন সহ্য করে থাকবেন না, বরং আপনি প্রতিবাদী হবেন। জামাতের একজন লোক বিপদে পড়েছে, আপনি প্রতিবাদী হলেন। চরমনাইয়ের একজন লোক বিপদে পড়েছে, আপনি প্রতিবাদী হলেন। ডানপন্থী বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের একজন ব্যক্তি বিপদে পড়েছে, আপনি প্রতিবাদী হয়ে তার পক্ষে দাঁড়ালেন। এটা যখন পারবেন আপনাকে মানুষ অ্যাকসেপ্ট করবে। কিন্তু আপনি যখন কোনো একজন ব্যক্তি বিপদে পড়েছে কিন্তু লোকটা করে জামাত, তাই তার পাশে দাঁড়াতে পারলাম না, লোকটা করে হুজুরগিরি, তাই তার পাশে দাঁড়াতে পারলাম না, এই আপনি ব্র্যাকেটের ভিতরে চলে গেলেন এবং আপনার ডানপন্থী টেস্ট করা শেষ। আমি তো বাংলাদেশের প্রায় ডানপন্থী রাজনীতির টেস্ট করার একটা কৌশল সবাইকে বলে দিয়েছি। শুধু গিয়ে মানুষকে জিজ্ঞেস করবা, এই যে সাইদি সাহেবকে ফাঁসি দিল, গোলাম আজমকে অপবাদ দিল, কাদের মোল্লাকে ফাঁসি দিল, মীর কাসেম আলীকে ফাঁসি দিল, আলী হাসান মুজাহিদকে ফাঁসি দিল,
তারপরে সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দিল। আপনার কাছে কি মনে হয় এই ফাঁসিগুলো কোনো অন্যায় করেছে তাই দিয়েছে, নাকি স্বার্থের জন্য দিয়েছে? যখনই ওই ব্যক্তিরা স্বার্থের জন্য দিয়েছে বলে স্বীকার করবে, বুঝে নেবেন লোকগুলো আদতেই হৃদয়ে লালন করে ডানপন্থী এবং ইসলামপন্থী মানুষদের ভালোবাসা। কিন্তু যারা এটাকে বলে এটা ঠিক করেছে, বুঝতে হবে এ লোকের শয়তানিতে ভরপুর, কারণ ঠিক তো করে নাই। তার মানে হচ্ছে ধর্মপ্রাণ মানুষদেরকে ফাঁসি দিলে, অন্যায়ভাবে হত্যা করলেও কিছু কিছু মানুষ খুশি হয়, বুঝতে হবে ওই মানুষটা ডানপন্থী নয়। শুধু সেক্ষেত্রেই না, এদেশের তাকবীরের ধ্বনি, এদেশের ইসলামের ধ্বনি, এদেশের বিভিন্ন পীর মাশায়েখ ইসলামিক অ্যাক্টিভিটিসকে যারা ক্যারি করতে জানে না কিংবা তাদের কার্যক্রম দেখলে কষ্ট পায়, হতাশ হয়, বুঝতে হবে ওই লোকটা ডানপন্থী ধারার নয়। যেমন কেউ যদি বলে হেলিকপ্টারে করে হুজুররা এত টাকা পয়সা পায়, ইসলামিক এত মাহফিল বেড়ে যাচ্ছে, গান হয় না, নাচ হয় না, সবার আগে ধরতে হবে লোকটা হচ্ছে বামপন্থী ধারার। কারণ ওনার কষ্টটা ইসলামের উপরে, ওনার কষ্টটা এইদের মানুষদের উত্থানের পিছনে, ওনার সবসময় অবস্থানটা হচ্ছে ওই বাম খেসা, উনি ভালোদের কিছু ভালো চায় না। অতএব বিদেশের রাজনীতিতে আপনি যেই হন না কেন, সুপ্রতিষ্ঠিত কোনো কিছু করতে চাইলে মানুষের থিমটাকে আপনার আগে ক্যারি করতে হবে। দেশের মানুষ কি চায়, সত্যের পক্ষে আপনাকে থাকতে হবে। এই সত্যের পক্ষে যখন আপনি অবস্থান নিতে পারবেন, আপনি অটোমেটিক মানুষের ভালোবাসা পাবেন। তবে একদিনে তো আর পাবেন না, একদিনে অর্জনও করতে পারবেন না। হঠাৎ সুলতান যদি কারো হওয়ার মানসিকতা থাকে, তারা হঠাৎ সুলতান হয়ে পড়ে যাবেন, ঝরে যাবেন, নিভে যাবেন, কিন্তু হৃদয়ে স্থান অর্জন করতে পারবেন না। মনে রাখবেন, আমাদের দেশের কনসার্টগুলো, গানের অনুষ্ঠানগুলো, সিনেমা হলগুলো কিংবা ছোট ছোট মাহফিল, বড় মাহফিল যাই হয়, এই যারা যায় এরাই শুধুমাত্র ভোটার নয়। কোটি কোটি মানুষ যারা ঘরের ভিতরে নিবৃতে বসে থাকে, যারা মসজিদে গিয়ে একটু নামাজ পড়ে কিন্তু অন্য কোনো অ্যাক্টিভিটিসে জড়ায় না, সেই মানুষগুলোর চিন্তা করে, কৃষক শ্রমিকের চিন্তা করে, জাতির প্রত্যাশা চিন্তা করে আপনাকে কার্যক্রম হাতে নিতে হবে। এর বাহিরে আপনি যাই কৌশলগত নিবেন, লাভ হবে না। তাতে হয়তো শহীদ মিনারে কিছু মানুষ পাবেন যারা এসে আপনাকে বেদিতে ফুল দিবে, কিন্তু এই মানুষের সংখ্যা দিয়ে রাজনীতি হয় না। আপনাকে ফুলও দিতে হবে, কিন্তু যে মানুষগুলো নিবৃতে বসে আছে সেই মানুষগুলোর চিন্তা এবং আদর্শকে আপনার দলের ভিতরে প্রতিষ্ঠিত করতে হবে। যদি সেটা করতে পারেন, আপনি দাঁড়াবেন। আমি এই নতুন দলের হোঁচট খাওয়ার কারণে আজকের এই নতুন নতুন কিছু কথা বললাম। তাদের এই তিনজন ব্যক্তি যারা ইতিমধ্যেই পদত্যাগ করেছেন, তারা হচ্ছেন যুগ্ম মুখ্য সমন্বয়ক আবু হানিফ, যুগ্ম মুখ্য সংগঠক উত্তরাঞ্চল হানিফ খান সজীব ও যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল জাহের। এরা ভালো থাকুক, সুস্থ থাকুক, নতুন রাজনীতিতে তারা যেখানেই অবস্থান করুক, তাদের দ্বারা দেশের কল্যাণ হোক, সেটা আমি প্রত্যাশা করি। এবং এই যে ছাত্র রাজনীতির মধ্যে হিরিক পড়েছে পদত্যাগ কিংবা হোঁচট খাওয়ার, এখান থেকেও আমি মনে করি তারা উত্তরণ ঘটাতে পারবে। এবং সেই উত্তরণ ঘটাতে হলে সবার আগে তাকে আমি যে এই টিপসগুলো দিলাম সেই দিকে নজর রাখতে হবে। শোনেন, মিডিয়ার সৃষ্টি রাজনীতি টেকে না। আপনাকে হঠাৎ করে কোনো একটা গোয়েন্দা সংস্থা চেপে ধরে কোনো কিছু করে দিলে সেই রাজনীতি টেকে না। রাজনীতি একটি লম্বা সময়। আপনাকে মানুষ মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত বুঝতে সক্ষম হতে হবে লোকটা আসলে কি ধারণা পোষণ করে। ওই ধারণার উপরে আপনি যদি সঠিক ইস্তেকামাত থাকতে পারেন, আপনি গেইন করবেন, না পারলে পারবেন না কিছু। ডিসেম্বরে নির্বাচনের প্রসঙ্গ আসছে, সব মহল থেকে, সরকারের মহল থেকে সবাই বলেছে ডিসেম্বরে একটা সম্ভাব্য নির্বাচনের সময়। কিন্তু একটা আলোচনা উঠেছে, এখনো হয়তো ভবিষ্যতে আরো উঠবে, আমি প্রশ্নটা তুলছি আপনাদের কাছে। সেটা হলো এই সরকারের, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হবে কিনা। কারণটা আসছে এই জন্য, প্রশ্নটা এই জন্য এসেছে যে সরকার, অন্তর্বর্তী সরকার আছে, সেই সরকার তো ছাত্রদের যারা অভ্যুত্থান করেছে তাদের নিয়োগকৃত সরকার বা ছাত্র জনতার সরকার। কিন্তু সেই ছাত্ররা যখন রাজনৈতিক দল গঠন করে এবং এটা নিবন্ধন পাওয়ার পর যদি নির্বাচনে আসে, তাহলে এদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসবে কিনা, বিশেষ করে তাদের প্রতিনিধি যখন সরকারে আছে। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। একই সাথে এটাও বলে রাখা ভালো, একটা বিশেষ প্রেক্ষাপট বিবেচনায় এই সরকারটা গঠিত হয়েছিল। এই সরকারের ছাত্র প্রতিনিধি যারা ছিল তাদের ভেতরে একজন, নতুন দল যেটা আছে, নাগরিক পার্টি যেটা আছে, জাতীয় নাগরিক পার্টি, তার আহ্বায়ক হিসেবে নাহিদ যখন চলে আসলো, নাহিদ তো পদত্যাগ করে চলে আসলো। কিন্তু এখনকার এলিমেন্টটা যদি চিন্তা করেন, ছাত্রদের প্রতিনিধি আরো দুইজন সরকারের ভেতরেই আছে। কথাটা হলো, যখন ইলেকশন হবে তার আগে এমন হতে পারে যারা টুপ করে পদত্যাগ করে এসে ছাত্রদের দলে জয়েন করে ইলেকশন করতে পারে। সো প্র্যাকটিক্যালি ওই সময়ের জন্য মনে হবে তারা তো আর সরকারের ভেতরে তখন নাই। মূলত এই দলের প্রতি সবার কিন্তু একটা সফট কর্নারের জায়গাটা আছে, অ্যাটলিস্ট অন্যদের কথা বাদ দিলেও দেশের নাগরিকদের একটা সফট কর্নার আছে। কারণ যে গণ অভ্যুত্থানের পরবর্তী টাইমে যেভাবে এসেছে, সেই জায়গাটাতে যেমন লোকাল গভর্নমেন্টের ইলেকশনের দাবিটা অনেক সিরিয়াসলি তোলা হচ্ছিল, কিন্তু আপাত দৃষ্টিতে এই কয়েকদিনের প্রেক্ষাপটে একটা ব্যাপার খুবই সুস্পষ্ট যে লোকাল ইলেকশন সম্ভবত আর হচ্ছে না। কারণ ইলেকশন কমিশনারেরও বক্তব্য আমি শুনলাম এবং সেটা প্র্যাকটিক্যালও। লোকাল ইলেকশনের কথা যারা তুলছিল বেসিক্যালি ছাত্রদের দল থেকেই, লোকাল গভর্নমেন্ট যেটা আছে তার অ্যাডভাইসারটা কে? ছাত্র একজন প্রতিনিধি আসিফ।
সো সে নিজে ওই লোকাল গভর্নমেন্ট যেটা তার হলো মন্ত্রী এলজিআরডি মিনিস্টার, এবং একই সাথে লোকাল গভর্নমেন্ট ইলেকশন যদি চায়, এটা তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো, এই সরকার কিন্তু নীতিমালাটা এরকম হতে পারতো যে এই যে সামনে থেকে নাহিদ যখন চলে আসছে, আমি বললাম একজনও না চলে আসা পর্যন্ত, রাজনৈতিক দল না গঠন করা পর্যন্ত প্রেক্ষাপট ছিল একরকম, কিন্তু 28 ফেব্রুয়ারি যখন পার্টিটা গঠন হয়ে গেল, তারপরে আসলে যাই করবে এদেরকে রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করতে হবে। মানে আপনি জলে নামবেন অথচ গায়ে পানি লাগাবেন না, এটা তো হতে পারে না। সো ব্যাপারটা আসলে এইরকম হতে পারতো যে যারা এরপরেও সরকারে আছে তারা ইলেকশন করবে না, এই প্লেস এটা থাকলে নিরপেক্ষতার একটা জায়গাটা থাকতো। ইয়েট যারা গভর্নমেন্টের ভেতরে আছে ছাত্র প্রতিনিধি, ইয়েস আমি মনে করি দেশের লম্বা একটা প্রেক্ষাপটের জন্য তাদেরও আসলে দেশের ইলেকটোরাল প্রসেসে আসাটা জরুরি, রাজনৈতিক দলকে শক্তিশালী করাটা জরুরি। অনেকেই মনে করতে পারে তাদের বিকাশটার দরকার আছে কিনা। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশে একটা সেন্ট্রিস্ট দল, সেটা টুকটাক লেফট বা রাইট হতে পারে, একটা সেন্ট্রিস্ট দল, বাংলাদেশপন্থী একটা দলের বিকাশ হওয়াটা খুব বেশি মাত্রায় জরুরি। এই দলটার বিকাশ যত ঘটবে, এই আওয়ামী পারপেটরদের ফিরে আসার রাস্তাটা তত বন্ধ হয়ে যাবে। এবং একই সাথে নানা ধরনের এলিমেন্ট আছে বিভিন্ন জায়গায়, ফার রাইটের কথা যদি বলেন, ফার লেফটের কথা যদি বলেন, সেই জায়গা থেকেও দেশের মোটামুটি একটা স্টেবিলিটিটা চলে আসবে। কিন্তু কথাটা হলো এই সরকার কিভাবে অ্যাক্ট করছে এই ব্যাপারটা বুঝতে পারাটা জরুরি। যদি দেখা যায় ছাত্রদের, এটা তার ছাত্রদের দল বলবো না আমি, আর একটা দল, পদস্থের একটা পলিটিক্যাল দল, এই পলিটিক্যাল দলের দাবি এবং সরকারের ভেতরে যারা ছাত্র উপদেষ্টা আছে তাদের দাবি এবং সরকারের দাবি প্রত্যেকটা জায়গাতেই এক, তখন কিন্তু মনে হবে তারা আসলে একটা ক্লাস্টার হয়ে তারা কাজটা করছে, এবং তখন তো নিরপেক্ষতা সিরিয়াস লেভেলে প্রবলেমেটিক হয়ে যাবে। বরং এই সরকার সামনের দিনগুলোতে যেমন কয়েকটা ইস্যু কিন্তু এসেছে, যেদিন দল গঠন করা হলো কয়েকটা জায়গায় পাবলিকের বাস রিকুইজিশন নিয়ে আসা হয়েছে, যদিও পরে প্রেস সেক্রেটারি এই দাবিটা করেছেন যে সরকার কোনো ফান্ড দেয় নাই, আসলে ফান্ড বোধহয় দেয়ই নাই, কিন্তু ইয়েট এই বাস রিকুইজিশনের দায়িত্ব কি সরকারের নেওয়াটা দরকার ছিল? মানে ডিসি অফিসের নেওয়াটা কি খুব দরকার ছিল? এটা তো একটা বাজে মেসেজ দেয়। এবং স্টিল ধরেন যে ইলেকশনটা ডিসেম্বরে, তফসিল ঘোষণা করা হলো, তফসিল ঘোষণার টাইমেই সরকারের ভেতর থেকে 2 জন পদত্যাগ করলো, বা আরো কেউ যদি পদত্যাগ করে পরে এসে দলের প্রার্থী হয়, তার মানে কি এই যে দলটা গঠন করা হলো ফেব্রুয়ারি মাসে, এই টাইম থেকে শুরু করে এই অক্টোবর মাস পর্যন্ত তাদের বিভিন্ন অ্যাক্টের মাধ্যমে তারা কি ইনডিরেক্ট প্রচারণা চালানোর কাছে ব্যবহার করতে পারে না? ধরেন একজন হেলিকপ্টার নিয়ে বিভিন্ন মানুষের কাছে গেল, বিভিন্ন হেল্প করলো, আদতে এটা জনসংযোগ হয়ে গেল, তাহলে তার জনসংযোগ করার মতো যে ক্যাপাসিটিটা ছিল সেটা তো অন্য একজন সেটা পারলো না। এর মানে সুস্পষ্ট একটা গ্যাপ কিন্তু হয়ে যাচ্ছে। সো নিউট্রালিটি ধরে রাখার জন্য এই ব্যাপারটা খুব ক্লিয়ার করাটা জরুরি যে সামনের দিনে অবশিষ্ট যারা আছে তারা কিভাবে অ্যাক্ট করবে, আর যদি গভর্নমেন্টের ভেতরেই থাকে তারা ইলেকশন করবে কি করবে না, এই ব্যাপারটা খুবই নিশ্চিত হওয়াটা জরুরি। কিন্তু এই সরকারের যদি নিরপেক্ষতার প্রশ্নটা দাঁড়িয়ে যায়, সেটা কিন্তু আরেকটা সংকট তৈরি করবে, এবং এই সংকটের দিকে যদি না যায়, আমার কাছে মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস খুবই বিচক্ষণ একজন ব্যক্তি, এইটা পরবর্তীতে একটা সংকট তৈরির আগেই উনি আগে থেকে কি ডিসিশন নিচ্ছে এটা বুঝতে পারাটা জরুরি। বিবিসিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সাক্ষাৎকারটি, 2টা পার্ট অলরেডি রিলিজ হয়েছে, আপনি মনে হয় দুটি দেখেছেন, নতুন কি বার্তা আছে সেখানে? ধন্যবাদ। আমি দুটো ব্যাপারে একটু কথা বলতে চাই। ফুয়াদ ভাই যেটা বলেছেন, এবং আপনার যে শিরোনাম হচ্ছে নির্বাচনের রাজনীতি, নির্বাচনমুখী রাজনীতি, নির্বাচন বিমুখীও একটা রাজনীতি আছে, এবং আমরা সেটা মাঠে এখন আসতে শুরু করেছে, সেটা নিয়ে একটু কথা বলবো। ফুয়াদ ভাই তরুণদের স্বপ্নের কথা বলছেন, খেয়াল করি আমি একটু এভাবে আসি যে ছাত্র জনতা আমরা বলতে শুরু করলাম এই গণ অভ্যুত্থানের পর, আমরা ছাত্রকে আলাদা করে বলছি যেহেতু ছাত্ররা সামনে সারিতে ছিলেন, কিন্তু এই যে ছাত্রদের দল তৈরি হয়েছে, ছাত্ররা এটা চাইছে, এই যে আমরা ছাত্র শব্দটা বলি বা তরুণ বলছি, আমরা আসলে কোন তরুণদের কথা বলছি? মানে আমি ধরুন দেয়াল লিখনের কথা ফুয়াদ ভাই বলছেন, এখন এই কোন তরুণরা দেয়াল লিখন এই ছবি আঁকার পর্যায়ে যেতে পারে? না, আমি যেটা বোঝাতে চাইছি, আমরা আসলে একটা খণ্ডিত অংশের কথা বলছি। এই যে ছাত্ররা দল তৈরি করলেন, এই মুভমেন্টে বিভিন্ন রকম ছাত্র ছিল, দল করা, সরাসরি দল করা, ছাত্র দল ছিল, ছাত্র শিবির ছিল। এই মুভমেন্ট সফল হওয়ার সাথে সাথে তারা কিন্তু সেখান থেকে সরে গেছেন, তারা তাদের নিজ নিজ যে রাজনীতি আছে সেটা ফিরে গেছেন। একেবারে সাধারণ ছাত্ররা ছিলেন, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র ছিলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা ছিলেন। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। সো আমরা ছাত্র ব্যাপারটা মনোলিথিক না, একইভাবে তরুণও না। তবে ফুয়াদ ভাই যেহেতু বিভিন্ন জায়গায় যান, তার পক্ষে হয়তো এই দেয়াল লিখনেরও বাইরে ওর অপরাপর শ্রেণীর তরুণদের সাথে ইন্টারাকশনের সুযোগ আছে। সো আমাদের ওই ব্যাপারগুলো একটু দেখা দরকার আছে, কারণ এই যে বিলো 35 তরুণদের একটা বড় অংশ তো আমাদের প্রথাগত রাজনৈতিক দলগুলোও করে, তারা হয়তো একটা নির্বাচনই চায়, হতে পারে। আমি আবারও বলছি, আমি আসলে জানি না, আমি দূর থেকে জিনিসটাকে জাস্ট থিওরিটিক্যালি বোঝার চেষ্টা করছি। আমাদের কাছে যথেষ্ট পরিমাণ ডেটা নাই, এবং আমরা আসলে দীর্ঘদিন যেহেতু ভোট হয়নি, এই ভোটের প্যাটার্নও আমরা জানি না, কোন দল কেমন করতে পারে। যে দেশের রেগুলারলি নির্বাচন হয়, ভারতে যখন একটা নির্বাচন হয় খুব চমৎকার ক্যালকুলেশন হয়, এবং ইলেকশন স্ট্র্যাটেজিস্টরা থাকেন, তারা, আমরা প্রশান্ত কিশোরের কথা জানি, তিনি তার মতো লোকজন ডেটা নিয়ে, তার কাছে যথেষ্ট ডেটা নিয়ে তিনি কাজ করতে পারেন। মানে সামনের নির্বাচনে বাংলাদেশে কেউ স্ট্র্যাটেজি ঠিক করাই আমার কাছে কঠিন হবে বলে মনে হয়, কারণ আমরা আসলে জানি না এই 20-25 বছরে কি ঘটে গেছে। কারণ আমাদের এটাও সত্য যে আমাদের পারসেপশন তো ভুল প্রমাণিত হয়েছে।
যে সম্পর্কে আমরা কি ভাবতাম, ওরা কিচ্ছু না, ওদেরকে দিয়ে কিছু হবে না, গত মুভমেন্ট সাফল্যের পরে কথাগুলো আমরা অকপটে স্বীকার করেছি। অন টপ অফ দ্যাট, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটি এবং টপ প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো আছে, সেখানে যারা পড়ছেন তাদের সম্পর্কে আমরা চোখ বন্ধ করে যেসব ভাষা ব্যবহার করেছে, অত্যন্ত ডেরোগেটরি ভাষা, অথচ তারাই দেখিয়ে দিলেন কিন্তু আমাদেরকে, তাই না? সুতরাং অনেক কিছু আমাদের আসলে সময়ের সাথে বুঝতে হবে, আমরা মাঠে নামলে, নির্বাচন হলে সেটা বোঝা যাবে। আমি ডক্টর ইউনূসের যে এবার ইয়ের কথায় আসলেন, আজ নির্বাচন বিমুখী রাজনীতির কথা একটু বলে ডক্টর ইউনূসের ইন্টারভিউর কথায় আসছি। নির্বাচন বিমুখী একটা রাজনীতি কিন্তু তৈরি হয়েছে। আমরা কিছু মানুষজনকে দেখছি যারা এখনো ঠিক সরাসরি রাজনৈতিক দলের সাথে সংযুক্ত নন, তারা নির্বাচন শব্দটা শুনলে রিয়াক্ট করছেন। দেয়ার সাম ইন্টেলেকচুয়ালস, একজন খুবই আলোচিত পাবলিক ইন্টেলেকচুয়াল নির্বাচন চাওয়া দলগুলো সম্পর্কে তার একটা ইন্টারভিউতে বদমাশ শব্দটা ব্যবহার করেছেন। যারা তো রাজনৈতিক দলের বদমাশ, এক দল 15 বছর খেয়ে গেছে, আরেক দল 15 বছর খাওয়ার জন্য অপেক্ষা করছে, বসে আছে, একদম সরাসরি বলেছেন। গুরুত্বপূর্ণ কিছু মানুষ এমন বলছেন আগামী 3-4 বছরের মধ্যেও আসলে নির্বাচনের নাম তোলা ঠিক হবে না। এবং আমরা একটু জানাব নাহিদ ইসলামের যে ইন্টারভিউ রয়টার্সে এসেছে, যেখানে তিনি বলছেন যে দেশের পরিস্থিতি নেই। আচ্ছা, প্রধান উপদেষ্টা কি, উনি নিজে উপদেষ্টা পরিষদে ছিলেন, মানে আমাদের প্রধান উপদেষ্টা কি কম ওয়াকিবহাল দেশের রাজনীতির প্রেক্ষাপট বা আইন শৃঙ্খলা সম্পর্কে? আমি জানি না। যদি তাই হয়ে থাকে, যদি কম জেনে থাকেন, তাহলে তো বলতে হবে উনি খুবই অযোগ্য একজন প্রধান উপদেষ্টা। তবে আমি দূর থেকে যেটা মনে করি, দেশের আইন শৃঙ্খলা রক্ষার পরিস্থিতির অবস্থা আসলে খুব ভালো যে তা না, আই এগ্রি উইথ দ্যাট। কিন্তু এখানে একটা কিন্তু আছে, পুলিশ যদি সেই রকম পরিস্থিতিতে নাও যায়, আমি একটা সংস্কার কমিশনের সদস্য ছিলাম, সেটা হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। ওখানে আমাদের আইনে একসময় যে সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় ছিল, পরে সেটা সরিয়ে ফেলেছিল আওয়ামী লীগ, সেটা আমরা আবার ঢোকানোর প্রপোজ করেছি। সুতরাং খুব সহজেই আরপিওর একটা অর্ডিন্যান্স জারি করে, আরপিওতে আমরা আরো অনেকগুলো সংশোধনীর কথা বলেছি, সেগুলো যদি করে ফেলেন, মাঠে যদি সেনাবাহিনীকে যথেষ্ট পরিমাণে ডিপ্লয় করা হয়, নির্বাচন করা যাবে না কেন? যদি জনাব নাহিদ সঠিক হন, তাহলে এই যে আমাদের প্রধান উপদেষ্টা এতবার বলছেন যে ডিসেম্বরের মধ্যে থেকে, তো আজ বলছেন, এর আগে বলেছেন যদি সংস্কার খুব কম মানেন তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে। তো তাহলে কিসের ভিত্তিতে কথা বলছেন? তাহলে আমরা জনাব নাহিদকে এখন আর ওইভাবে দেখবো না। তিনি এখন একজন পুরোপুরি রাজনীতিবিদ, তিনি একটা রাজনৈতিক দলের প্রধান। সুতরাং উনি নির্বাচন পেছানোরও রাজনীতি নিয়ে, নির্বাচন বিমুখী রাজনীতি নিয়ে নেমেছেন। এটা ভুল কি শুধু ডিফারেন্ট আলোচনা? তিনি একটা নতুন দল তৈরি করেছেন, তার গুছিয়ে উঠতে একটু বেশি সময় লাগবে, উনি একটু বেশি সময় পেলে ওনার জন্য ভালো হবে। ফলে তার দলের আরেকজন তো বলেছেন যে শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখার আগ পর্যন্ত, সার্জিস আলম বলেছেন, উনি গুরুত্বপূর্ণ পদে লিভার টানা পর্যন্ত, ফাঁসি কার্যকর হওয়া পর্যন্ত। সো এই যে কথাগুলো বলছেন, তো ওনাদের একটা নির্বাচন বিমুখী রাজনীতিও আমরা দেখতে পাচ্ছি। তো দুটোই আছে এখন। ডক্টর ইউনূসের ইন্টারভিউ আমার কাছে প্রথম কিস্তিতে খুব সিগনিফিক্যান্ট একটা জিনিস আমি দেখেছি বলে আমি মনে করি, সেটা হচ্ছে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে এত আলাপ চলছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে কি যাবে না, এই আলাপ তুললেই যে অনেক মানুষ ট্যাগ খাচ্ছে। আমি তো দেখছি উনি আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে না ধরনের একটা স্ট্যান্ড সরকারের আছে, উনি জানিয়ে দিয়েছেন। উনি বলেছেন, ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে নির্বাচনে আওয়ামী লীগ পার্টিসিপেট করবে কিনা, উনি বলেছেন এটা তো আওয়ামী লীগের সিদ্ধান্ত। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন, ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন। আপনারা কি বলতে চান, আপনাদের ওপিনিয়নটা কি? ছাত্রদের এই নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাহলে কি ভেঙে যাচ্ছে? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এনসিপি জাতীয় নাগরিক পার্টি ছাত্র প্রতিনিধি দ্বারা এই দলটি গঠন করা হয়েছে। বলা যায় ছাত্রদের নতুন রাজনৈতিক দল এটি। কিন্তু দল গঠনের 1 সপ্তাহ পার না হতেই পদত্যাগের হিড়িক শুরু হয়েছে। অনেকে ধারণা করছে ছাত্রদের এই রাজনৈতিক দলটি ভেঙে যাচ্ছে, ভেঙে যেতে পারে নাহিদ হাসনাতের সার্জিসের এই রাজনৈতিক দল। দর্শক শ্রোতা মণ্ডলী, দেখা যাক সামনে কি হয়। আপনারা আপনাদের মূল্যবান মতামত ওপিনিয়ন কমেন্টে জানাবেন, আপনারা কি বলতে চান। এই 3 জন যেই নেতা রাজনৈতিক দল থেকে পদত্যাগ করেছে, তারা হচ্ছে যুগ্ম মুখ্য সমন্বয়ক আবু হানিফ, যুগ্ম মুখ্য সংগঠক উত্তরাঞ্চল হানিফ খান সজীব ও যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল জাহের। এরা 3 জনই ছিলেন গণ অধিকার পরিষদের রাজনৈতিক সঙ্গে জড়িত। এই 3 জনই পদত্যাগ পত্রে ব্যক্তিগত কারণে দলীয় পদ থেকে পদত্যাগ করার কথা লিখেছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন আপনাদের ব্যক্তিগত ওপিনিয়ন মতামত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। দেখা হবে আর অন্য কোন একটা ভিডিওতে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ জানাবো আপনাদের সকলকে। আল্লাহ হাফেজ।